গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে অর্থোপেডিক্সের একটা অন্যতম মেইন প্রিন্সিপাল, ফ্র্যাকচার। আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফ্র্যাকচারের যেটুকুন ডিটেলস তোমাদের জন্য না জানলেই না, আমরা আপাতত সেগুলা দিয়ে আজকের আলোচনা শুরু করব। এটা একদিনে শেষ করার কোনো প্ল্যান আমার নাই। একদিনে শেষ করতে গেলে তোমরা বেশিরভাগের ক্ষেত্রে এটা বেশি কিছু মনে রাখতে পারবা না। তাহলে আমি এটাকে স্টেপ বাই স্টেপ কতগুলো ভাগে ভাগ করে নিয়েছি, যাতে এগুলোকে দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে কন্টিনিউ করতে পারি। প্রতিদিনই যখন আমি আমার নতুন আর সেকেন্ড পার্ট বা থার্ড পার্টটা শুরু করব, ডেফিনেটলি আমি প্রথম পার্টের অংশটুকু একবার 5 বা 10 মিনিটের মধ্যে একবার একটু বলে নিব, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় পরবর্তী ক্লাসগুলোতে। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব জেনারেল প্রিন্সিপালস অফ ফ্র্যাকচার এন্ড ইটস ম্যানেজমেন্ট। তো প্রথমে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ফ্র্যাকচার বলতে আমরা আসলে কি বুঝি। এটার যে ডেফিনেশনটা বাই বুক আছে সেটা এই দুই রকমের, এই দুটা লাইনের যে কোনো একটা দিয়ে প্রকাশ করা যায়। দ্বিতীয় লাইনটার সাথে আমরা মেইনলি এটা বেশি পরিচিত, যে এটা হচ্ছে একটা ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দ্য বোন। বোনের যে একটা নর্মাল আউটলাইন থাকে, আউটার যে কর্টেক্স থাকে, সেই কর্টেক্সের ভিতরে যদি কোনো একটা অংশ বা ভেঙে আলাদা হয়ে যায়, যদি কর্টেক্সটা একটা সিঙ্গেল লাইন হিসেবে মেনটেন না করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো ফ্র্যাকচার। তবে রিসেন্টলি এই ফ্র্যাকচারের ডেফিনেশনটা খানিকটা চেঞ্জ করা হয়েছে। বলা হইতেছে যে বেসিক্যালি ফ্র্যাকচার ইজ এ সফট টিস্যু ট্রমা। বোনের আশেপাশে যে সফট টিস্যুগুলো আছে, মাসল, পেরিওস্টিয়াম, টেন্ডন, তারপর নার্ভ, ভেসেল, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, ফ্যাট, এই যে সফট টিস্যুগুলো আছে, বেসিক্যালি ফ্র্যাকচার হচ্ছে এই সফট টিস্যুগুলা একটা ট্রমা যার ভিতরে বোনসটাও ভেঙে আছে। তাহলে ফ্র্যাকচার বলতে এখন না শুধুমাত্র বোনের ডিফর্মিটি বা বোনের ডিসকন্টিনিউটিটাকে বোঝায় না, এটা তার সাথে সফট টিস্যুটাকেও জোড়া দিয়ে দিয়েছে, এবং সফট টিস্যুটাকে মোর এমফেসিসও দেওয়া হয়েছে ফ্র্যাকচারের বেলাতে। এই জন্য বলা হয়েছে যে দিস ইজ এ সফট টিস্যু ট্রমা ওয়ার দ্য বোন হ্যাপেন্স টু বি ব্রোকেন। তাহলে আমরা এই ডেফিনেশনটাই মনে রাখার চেষ্টা করব, যেখানে আমাদের মনে রাখতে হবে যে ফ্র্যাকচার মানেই শুধুমাত্র একটা হাড্ডি ভেঙে গেছে ব্যাপারটা তা না, অবশ্যই তার সাথে তার থেকেও বেশি জরুরি ভাবে যেটা মনে রাখতে হবে, এর সারাউন্ডিং সফট টিস্যু কম বেশি কিছু না কিছু ড্যামেজ হয়েছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের এই বোনের সারাউন্ডিং সফট টিস্যু যদি ইনট্যাক্ট থাকে, অথবা যদি যতটা সম্ভব কম ইনজুরি হয়, তাহলে আন্ডারলাইং বোনের ফ্র্যাকচার যতই খারাপ হোক না কেন, উই হোপ দ্যাট বোন উইল গেট ইউনাইটেড। কিন্তু যদি এই সফট টিস্যুটা ড্যামেজ বেশি হয়, তাহলে আন্ডারলাইং বোনের ফ্র্যাকচার যতই মিনিমাম দেখাক না কেন, এই বোনসটা ইউজুয়ালি জোড়া লাগতে চায়। ফলে যে কোনো ফ্র্যাকচারের বেলায় আমরা সফট টিস্যু ইনজুরিটাকে এখন থেকে মোর এমফেসিস দিব। যদিও ফ্র্যাকচার বলতে একটা কমন সেন্স অনুযায়ী আমরা সাধারণত বোনসের ডিসকন্টিনিউটিটাকেই বুঝাই, কর্টেক্সের ডিসকন্টিনিউটি। বাট এটা আমরা একটু তোমাদেরকে আমি ইনফরমেশনটা এখন দিতে চাই যে ফ্র্যাকচারের রিসেন্ট ডেফিনেশন চেঞ্জ হয়েছে, যেখানে আমরা সফট টিস্যু ট্রমাটাকে এখন মোর ইম্পর্টেন্স দেই। সো এ সফট টিস্যু ট্রমা ওয়্যার বোন হ্যাপেন্স টু বি ব্রোকেন, এটা হচ্ছে এখনকার কারেন্ট ফ্র্যাকচারের ডেফিনেশন। বাট তোমরা যদি শেষ মুহূর্তে এটা মনে রাখতে না পারো, তাহলে নিচের লাইনটাকে ফ্র্যাকচার ডেফিনেশন বললে আন্ডারগ্রাজুয়েট লেভেলে ভুল হিসেবে ধরা হবে না। ইটস বেসিক্যালি এ ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ বোন। এই ফ্র্যাকচার বেসিক্যালি দুই টাইপের, এবং আরো অনেকভাবে এই ফ্র্যাকচারকে ক্লাসিফিকেশন করা যায়। আমরা আস্তে আস্তে সবগুলাই দেখবো, বাট এই ক্লাসিফিকেশনটা, এই ডিফারেন্সটা তোমাদেরকে আন্ডারগ্রাজুয়েট লেভেলে অবশ্যই 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 বুঝতে হবে। একটাকে আমরা বলি ক্লোজ ফ্র্যাকচার, আর একটাকে আমরা বলি ওপেন ফ্র্যাকচার। ইন জেনারেল নলেজ থেকে যদি বলি, তাহলে ক্লোজ ফ্র্যাকচার বলতে আমরা সেটাই বুঝি যেখানে বোনসটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, আর ওপেন ফ্র্যাকচার বললে আমরা সেটাকেই বুঝি যেখানে বোনসটা সফট টিস্যুর কাভারেজ ছুটে যাওয়ার কারণে খালি চোখে দেখা যাচ্ছে। বাট এটা জেনারেল ইনফরমেশন। একটা সাধারণ লোক যদি আমি ক্লোজ বা ওপেন ফ্র্যাকচার বলতে কি বুঝো এটা যদি জিজ্ঞেস করি, তাহলে সে এইভাবেই আনসার দিবে। কিন্তু অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তোমাকে জানতে হবে যে ক্লোজ আর ওপেন ফ্র্যাকচারের মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কোথায়। যদি একটা বোন ভাঙে কিন্তু তার উপরে সারাউন্ডিং সফট টিস্যু এনভেলপটা পুরোপুরি ইনট্যাক্ট থাকে, এবং এই বোন কোনোভাবেই এক্সটেরিয়রের বাতাসের সাথে কোনো রকম কমিউনিকেশন তৈরি করতে পারে নাই, তাইলে সেটাকে আমরা বলবো ক্লোজ ফ্র্যাকচার। আর ওপেন ফ্র্যাকচার কখন বলবো? বোন একদম হাড্ডি মানে মাংস, স্কিন ভেদ করে বাইরে বের হয়ে আসছে, তখন এটাকে ওপেন বলবো, ব্যাপারটা তা না।
আমরা জানি যে কোনো বোন যদি ফ্র্যাকচার হয় সাথে সাথে ওইখানে ওই ফ্র্যাকচার এন্ডের আশেপাশে কিছু ব্লিডিং হয়, যেই ব্লিডিংটা কিছুক্ষণের মধ্যে ক্লট হয়ে একটা হেমাটোমা তৈরি করে। বোন বের হওয়ার কোনো দরকার নাই। এই ফ্র্যাকচার হেমাটোমাটা তোমাদের কাছে যদি মনে হয় এক্সটেরিয়রের সাথে কমিউনিকেট করতে পারতেছে, তাইলেই সেটাকে আমরা বলবো ওপেন ফ্র্যাকচার। তাইলে এই ফ্র্যাকচার হেমাটোমা এই শব্দ দুটা খুব ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও। ফ্র্যাকচার হেমাটোমা কমিউনিকেটস উইথ দ্য এক্সটেরিয়র, ওপেন ফ্র্যাকচার। ফ্র্যাকচার হেমাটোমা ডু নট কমিউনিকেটস উইথ দ্য এক্সটেরিয়র, এটা ক্লোজ ফ্র্যাকচার। কমিউনিকেট করার জন্য ওপেনিংটা কত বড় বা কত ছোট তার সাথে কিছু যায় আসে না। যদি তোমার কাছে মনে হয় যে ফ্র্যাকচার হেমাটোমাটা এক্সপোজ হয়ে গেছে এয়ারের সাথে, বাতাসের সাথে, তাইলে আমরা এটাকে বলবো ওপেন ফ্র্যাকচার। আর যদি এটা পুরোপুরি কভার করা থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ ফ্র্যাকচার। তাহলে এই জিনিসটা আমরা একটু কয়েকটা উদাহরণ দিয়ে আগে বোঝার চেষ্টা করি। একই সাথে সাথে তোমাদেরকে আমি এখানে আরো একটা জিনিস আমি বলার চেষ্টা করবো, এটা আজকে অতটা জোর দিয়ে না বললেও পরের লেকচারে এটাকে জোর দিয়ে বলবো, যে ডিফারেন্স বিটুইন ওপেন অ্যান্ড ক্লোজ ফ্র্যাকচার এন্ড ডিফারেন্স বিটুইন ওপেন অ্যান্ড ক্লোজ রিডাকশন। রিডাকশন শব্দটা শুনি আমি বুঝতে পারতেছি যে হাড্ডি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে দুইটা টুকরা দুই দিকে চলে গেছে, এই দুটাকে টুকরাকে আবার টেনে যথাসাধ্য অ্যানাটমিক্যাল পজিশনে কাছাকাছি আমি এটাকে আবার ফেরত নিয়ে আসবো। এই ফেরত নিয়ে আসাটাকে আমরা বলতেছি হলো রিডাকশন। এই রিডাকশনটা যদি ফ্র্যাকচার হেমাটোমাকে হ্যাম্পার না করে, দ্যাট মিন্স ফ্র্যাকচার হেমাটোমাকে যদি এক্সটেরিয়রের সাথে এক্সপোজ না করে আমি করতে পারি, তাহলে এটাকে আমরা বলবো ক্লোজ রিডাকশন। আর এই রিডাকশন করতে যায় যদি ফ্র্যাকচার হেমাটোমা এতক্ষণ যেটা এক্সপোজ ছিল না কিন্তু এখন এক্সপোজ হয়ে গেল, তাহলে সেটাকে আমরা বলবো ওপেন রিডাকশন। এটা আমি আস্তে আস্তে তোমাদেরকে ব্যাখ্যা করি, জাস্ট স্টে উইথ মি। তাহলে এটাই হলো তোমাদের মূল থিম। ফ্র্যাকচার হেমাটোমা যদি কমিউনিকেট করে এক্সটেরিয়রের সাথে তাহলে সেটাকে আমরা বলবো ওপেন ফ্র্যাকচার, আর যদি কমিউনিকেট না করে তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ ফ্র্যাকচার। যেমন এই এক্সাম্পলটা দেখো, এক্সরেতে দেখাই যাচ্ছে তার টিবিয়ার আপার এন্ডে মাল্টিপল ফ্র্যাকচার লাইন দেখা যাচ্ছে। তো বেসিক্যালি আগের দিন ফ্র্যাকচারের এক্সরে যে রিড করার যে মেথডগুলো আমি তোমাদেরকে বলছিলাম সেখানে পরিষ্কার বলে দিয়েছিলাম, যদি একটা ফ্র্যাকচার লাইন থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিম্পল ফ্র্যাকচার। যদি ফ্র্যাকচার লাইন একাধিক থাকে তাহলে কয়টা টুকরা হয়েছে তোমার গোনারও দরকার নাই, তুমি সরাসরি এটাকে বলে দেবা কমিউনিটেড ফ্র্যাকচার। এটাকে আমরা এই জন্য বলতেছি কমিউনিটেড ফ্র্যাকচার। এখানে দেখাই যাচ্ছে মোর দেন ওয়ান ফ্র্যাকচার লাইন আছে এবং ডেফিনেটলি মোর দেন ওয়ান ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টও আছে। আমার গোনার কোনো দরকার নাই, ডেফিনেটলি এখানে এটাকে আমরা বলবো কমিউনিটেড ফ্র্যাকচার। অনেকগুলো টুকরা এক্স এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবার এই পেশেন্টটারই এক্সরে বাদ দিয়ে যদি তার পায়ের দিকে তাকাই, বাম দিকের ছবিটাতে দেখো, এখানে দেখা যাচ্ছে চামড়াগুলো লাল হয়ে গেছে, ইকাইমোসিস ডেভেলপ করছে, কিছু কিছু ব্লিস্টারও দেখা যাচ্ছে, বাট ফরচুনেটলি পুরা স্কিনের এনভেলপ এখনো ইনট্যাক্ট। এই স্কিনের মধ্যে কোন রকম একটা সুইয়ের ফুটা ঢুকতে পারে এরকম কোনো ফুটাও নাই। তাইলে এই যে ফ্র্যাকচার যে লাইনগুলা ভাঙার কারণে এখানে যে হেমাটোমা গুলা তৈরি হয়েছে, এই হেমাটোমা গুলা এই বাইরের বাতাসের সাথে কোনোভাবেই কমিউনিকেট করতে পারে নাই, যদিও স্কিনটার কন্ডিশন দেখতে খুব খারাপ দেখাচ্ছে। এই যে দেখো এই জায়গাটা স্কিনটা হচ্ছে নর্মাল স্কিন, এখানে ইকাইমোসিস হয়েছে, এখানে ব্রুইজ হয়েছে, এখানে কিছু ব্লিস্টার ফর্মেশন হয়েছে, বাট ফরচুনেটলি এখনো তাদের ইন্টিগ্রিটি ইনট্যাক্ট আছে, স্কিনটা ব্রিচ হয় নাই। ফলে এই হেমাটোমা কোনোভাবেই বাইরের এয়ারের সাথে এখনো এক্সপোজ হতে পারে নাই। এই জন্য এই পুরো ফ্র্যাকচারটাকে আমরা বলবো ইটস এ ক্লোজ কমিউনিটেড ফ্র্যাকচার। তাহলে ওপেন ফ্র্যাকচার আমরা কাকে বলবো? এটা হচ্ছে একটা ওপেন ফ্র্যাকচার, যেটা বোঝার জন্য তোমার মেডিকেল স্টুডেন্ট না হইলেও চলে। এটা একটা জেনারেল লাইনের লোকও বলতে পারবে যে এটা অবশ্যই ওপেন ফ্র্যাকচার। কেন বলতেছি? কারণ এখানে দেখতেই পাচ্ছি এক্সরে অনেকগুলো বোন ফ্র্যাগমেন্ট আছে এবং এই বোন ফ্র্যাগমেন্ট গুলোকে আমি খালি চোখেও দেখতে পাচ্ছি। যেখানে বোন ফ্র্যাগমেন্টই ভিজিবল, তাহলে এই দুই বোন ফ্র্যাগমেন্টের মাঝখানে এই যে এখানে হেমাটোমাটা তৈরি হয়েছে, এই হেমাটোমা যে এক্সটেরিয়রের সাথে কমিউনিকেট করে আছে এটা না বোঝার তো কোনো কারণই নাই। বলে এটা ডেফিনেটলি এটা একটা ওপেন ফ্র্যাকচার, যেটা ক্লিন কাট। কিন্তু এই উদাহরণটা এবার দেখো, এখানে দেখো এক্সরেতে দেখা যাচ্ছে তার ফিবুলাতে একটা ট্রান্সভার্স ফ্র্যাকচার আছে, টিবিয়াতে একটা কমিউনিটেড ফ্র্যাকচার আছে, কারণ আমি মিনিমাম 3টা টুকরা এখনই দেখতে পাচ্ছি, ল্যাটারাল ভিউ করলে হয়তো আরো একটা বা 2টা টুকরা দেখা যাবে। এই টুকরা বরাবর যদি আমি পেশেন্টের পায়ের দিকে তাকাই তাহলে এটা হলো তার নি জয়েন্ট, তাহলে এইখানে একটা ওপেনিং, এইখানে একটা ওপেনিং দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিবিয়ার আপার এন্ড বরাবর।
আর এইখানে একটা ওপেনিং দেখতে পাচ্ছি যেটা ম্যাচ করে যে এই ফ্র্যাকচার লাইনটা যেখানে আছে এইটা তার ঠিক উপরেই এই ভাঙাটাও এই ফাঁকাটাও বসে আছে, যেখানে আমি দেখতেই পাচ্ছি যে এই স্কিনটা পুরোপুরি ব্রিচ হয়ে গেছে, আন্ডারলাইন সাবকিউটেনিয়াস টিস্যু বের হয়ে মাসল লেয়ার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, বাট বোনস কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু তাতে কিছু যায় আসে না। এইখানে যেহেতু স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু, সাবকিউটেনিয়াস ফ্যাট, ডিপ ফাসা ব্রেক হয়ে গেছে, তাইলে ডেফিনেটলি এই বাতাস এইটার পায়ের এই ফুটা দিয়ে ভিতর পর্যন্ত ঢুকতে পারছে। এবং এইখানে যে বোনসটা ভাঙছে তার উপরে যে হেমাটোমাটা যেটা আছে, হেমাটোমা এখানে ভিজিবল না হলেও শুধুমাত্র স্কিন আর ডিপ ফাসা ইনট্যাক্ট নাই বলে আমি ডেফিনেটলি এটাকে ধরে নেব যে ইটস এন ওপেন ফ্র্যাকচার। আমার বোনস এখানে এক্সপোজ হয় নাই, বোনের টুকরা আমি কোনোটা দেখতেছি না, আমি এখানে হেমাটোমাটাও খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু ক্লিনিক্যালি বুঝতে পারতেছি, ক্লিনিক্যালি স্কিনের যেখানে ব্রিজ এক্সরে বলতেছে ভাঙাটাও এক্স্যাক্টলি প্রায় সেরকম জায়গাতেই আছে, তাহলে ইউ উইল অলওয়েজ কাউন্ট দিস অ্যাজ ওপেন ফ্র্যাকচার, নট নেসেসারি যে বোনস তোমাকে মাথা বের করে থাকতে হবে। এবার মনে করো যে যদি এই জায়গাটা না থাকতো, এই ব্রিজটা না থাকতো, সাপোজ কথা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলে দিলাম, এই জায়গার স্কিনটা পুরোপুরি ইনট্যাক্ট, অনেকগুলো ব্রুইজ, অ্যাব্রেশন, বহুত কিছু দেখা যাচ্ছে, বাট এইখানে স্কিনে কোনো ব্রিজ নাই, বাট এই বোনসটারই আপার এন্ডে দুইটা ব্রিজ আছে, বাট মনে রাখবা তাতে কিছু যায় আসে না, কারণ ভাঙছে এই জায়গায়, তার ফ্র্যাকচার হেমাটোমাও এইটুকুন জায়গার মধ্যে লিমিটেড, এই ফ্র্যাকচার হেমাটোমা এইখানে নাই, এখানে কোনো বোনসও ভাঙে নাই, এখানে কোনো ফ্র্যাকচার হেমাটোমা এক্সপোজ না, যদিও যেই বোনসটা ভাঙছে এটা তারই একটা হেলদি পার্ট, তাতে কিছু যায় আসে না। ফ্র্যাকচার হেমাটোমার ওভারলাইন স্কিন যেহেতু ইনট্যাক্ট আছে, এতে যদি ইনট্যাক্ট থাকে, এই যে এরকম আমি যেমন এখানে তোমাদের এই ছবিটা দেখাইছি, ধরে নাও যে এখানে কোনো ব্রিজ ছিল না, এখানে একটা ইনট্যাক্ট স্কিন আছে, এই ফ্র্যাকচারটা পুরোপুরি কভার করা আছে, কোনো রকম ব্রিজ হয় নাই সফট টিস্যুর, তাহলে এটাকে আমরা ক্লোজ ফ্র্যাকচারই বলবো। কিন্তু যদি এই স্কিনটা না থাকতো, এই যে এখানে যদি এই ব্রিজটা দেখা যাইতো, তাহলে আমরা অবশ্যই বলতাম যে দিস ইজ অ্যান ওপেন ফ্র্যাকচার। এইখানে যেখানে ভাঙছে সেই জায়গার স্কিন ইনট্যাক্ট, কিন্তু উপরের জায়গার স্কিনটা ব্রিজ, একই বোনের উপরের জায়গার স্কিনটা ব্রিজ, বাট ফরচুনেটলি সেই জায়গায় কোনো বোনের ফ্র্যাকচার নাই, যেহেতু সেখানে কোনো বোনের ফ্র্যাকচার নাই, তার মানে সেখানে কোনো ফ্র্যাকচার হেমাটোমাও নাই, তাইলে এই স্কিনের উপরে, এই ফ্র্যাকচারের উপরে, এই জায়গাটায় স্কিনের উপরে ব্রিজ থাকা সত্ত্বেও, যেহেতু এই ব্রিজটা ফ্র্যাকচারের উপর বরাবরে নাই, তাইলেও আমি এটাকে তখন ক্লোজ ফ্র্যাকচার হিসেবেই ট্রিট করব। তাহলে এই পার্থক্যটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমি আরেকবার তোমাদেরকে একটু বলি, X-ray shows fracture, but the overlying skin is intact. There may be bruise, there may be ecchymosis, there may be even blister, but no punctured wound is noted that overlies the fractured end. তাইলেও আমরা এটাকে বলবো ক্লোজ ফ্র্যাকচার। আর যদি বোনস সরাসরি এক্সপোজ হয়ে যায়, তাহলে তো সেটাকে আমি বলবো ডেফিনেটলি বলবো ওপেন ফ্র্যাকচার। একটা স্মল ওপেনিং দেখা যাচ্ছে, যে ওপেনিং দিয়ে বুঝতে পারতেছি স্কিন এবং ডিপ ফাসা কেটে গেছে, আন্ডারলাইন মাসল এখন ভিজিবল, কোনো হেমাটোমা আমি এখনো দেখতেছি না, তাইলেও দেখতে হবে এই এক্সপোজ স্কিনটা কি এক্সরে অনুযায়ী সরাসরি ফ্র্যাকচারের উপরেই আছে কিনা, যদি উপরে না থাকে, খুব কাছাকাছিও থাকে, তাইলেও এটাকে আমি ওপেন ফ্র্যাকচারে ধরবো। কিন্তু যদি ফ্র্যাকচার যেখানে সেখানে না থাকে, তার থেকে দূরবর্তী অংশে থাকে, যেমন এই জায়গায় উপরে এখানে এবং এখানেও দুইটা ব্রিজ আছে, বাট ফরচুনেটলি দেখতে পাচ্ছি এই টিবিয়ার আপার এন্ডে কোনো ফ্র্যাকচার নাই, যদিও এই টিবিয়াটেরই মিড শ্যাফটে একটা ফ্র্যাকচার আছে, কিন্তু তারপরও আমরা তাহলে এটাকে বলবো ক্লোজ ফ্র্যাকচার। কারণ যদি স্কিনের যেই জায়গাটা বোন ভাঙা, সেই জায়গার উপরে স্কিন যদি ইনট্যাক্ট থাকে, তাহলে এটাকে আমাকে ক্লোজ ফ্র্যাকচারই বলতে হবে। এইটুকুন জায়গা স্কিন ইনট্যাক্ট, বাকি পুরা টিবিয়া এক্সপোজ, চামড়া ছুলে গেছে, ওপেন আপ হয়ে গেছে, পুরা টিবিয়া দেখা যাচ্ছে, বাট ফরচুনেটলি এই যেটুকুন জায়গা ভাঙা তার আশেপাশে বেশ খানিকটা অংশ জুড়ে এইটুকুন জায়গা আবার ইনট্যাক্ট রয়ে গেছে, ইট উইল বি স্টিল কাউন্টেড অ্যাজ ক্লোজ ফ্র্যাকচার। এটা খুবই একটা বেসিক ইনফরমেশন, যেটা অর্থোপেডিক্সে বোঝার জন্য খুবই জরুরি। আদারওয়াইজ তোমরা যে কোনো পেশেন্ট ডিল করতে যাও, যে কোনো পেশেন্ট ম্যানেজমেন্ট করতে যাও ফ্র্যাকচারে, শুরুতেই তোমরা হ্যাপাজার্ড হয়ে যাবা যে এটাকে আসলে কি হিসাবে ডিল করা হচ্ছে, কেন এটা ওপেন ফ্র্যাকচার, কেন এটা ক্লোজ ফ্র্যাকচার। এটা বুঝতে গেলে ওই ম্যাজিক ওয়ার্ডটা মাথায় রাখতে হবে। বোন এক্সপোজ হওয়া মোটেও জরুরি না, ফ্র্যাকচার হেমাটোমা যদি এক্সপোজ হয়ে যায়, অথবা ফ্র্যাকচার হেমাটোমা যেই জায়গা তৈরি হয়েছে সেই জায়গা বরাবর যদি স্কিন এবং ডিপ ফাসাটা শুধু অন্তত যদি ব্রিচ হয়, তাইলেও আমরা এটাকে ধরে নিব ওপেন ফ্র্যাকচার। ফ্র্যাকচার হয়েছে কিন্তু তার উপরের বেশ খানিকটা অংশ জুড়ে এটা পুরোপুরি ইনট্যাক্ট স্কিন আছে,
কিন্তু বাকি পুরো বোন এক্সপোজ হয়ে বসে রয়েছে ওই একই বোন, তাইলেও সেটা কাউন্টেড হবে অ্যাজ ক্লোজ ফ্র্যাকচার। কারণ ফ্র্যাকচার হেমাটোমা ফ্র্যাকচার লাইনের আশেপাশে কিছু জায়গার মধ্যেই লিমিটেড থাকে, এর থেকে বেশি যে আশেপাশে খুব একটা জায়গায় যায় না। ফলে মনে করো এই ছবিটার মধ্যে যদি দেখি আমরা এই এতটুকুন আমি যে মাউস দিয়ে যে অংশটুকুন আঁকলাম, এইটুকুন জায়গার স্কিন ইনট্যাক্ট, এইটুকুন জায়গার বোন এক্সপোজ হয় নাই। এর উপরের পুরা টিবিয়া এক্সপোজ, আবার এর নিচের পুরা টিবিয়া এক্সপোজ, তারপরেও আমি এটাকে বলবো ক্লোজ ফ্র্যাকচার। কারণ ফ্র্যাকচার সাইট, ফ্র্যাকচার বোন, ফ্র্যাকচার হেমাটোমা তিনটার কোনোটাই এক্সপোজ হয় নাই। যেহেতু এই তিনটার কোনোটাই এক্সপোজ হয় নাই, তাহলে এটাকে আমরা বলবো ক্লোজ ফ্র্যাকচার। আর যে দুটো টার্ম বলছিলাম আজকে সামান্য একটু বলে রাখি, এটা পরে ডিটেলস নেক্সট ক্লাসে আমি আরো বড় করে আলোচনা করব। ফ্র্যাকচারটা ছিল ক্লোজ, আমি এটাকে টান দিয়ে সোজা করে বসাই দিছি চামড়া না কাইটে, ফলে এখনো তার হেমাটোমা ক্লোজই রয়ে গেছে, হেমাটোমা এক্সপোজ হয় নাই, তাইলে এই রিডাকশন টেকনিকটাকে আমি বলবো ক্লোজ রিডাকশন। যেমন আমি বুঝতেই পারতেছি, আমি যদি এই স্কিনটাকে ধরে এই নিচের দিকে অ্যাঙ্কেল জয়েন্টটা ধরে একটু টান দেই, তাহলে এই টুকরাটা এখানে বসে পড়বে, এই টুকরাটাও কাছাকাছি চলে আসবে। তাহলে এই যে কাছাকাছি আরো ভালো পজিশন আমি নিয়ে আসলাম, কিন্তু উপরে স্কিন আমাকে কাটতে হইলো না, তাহলে এটাকে আমরা বলবো ক্লোজ রিডাকশন। যেটা ওপেন ফ্র্যাকচার হয়ে আছে তার রিডাকশন অলওয়েজ ওপেন রিডাকশনই হবে, এটা তো আমরা বুঝতেই পারতেছি, হেমাটোমা তো এক্সপোজ হয়েই রয়েছে, তাহলে ওই রিডাকশনকে আমরা সবসময় ওপেন রিডাকশনই বলবো। কিন্তু ফ্র্যাকচারটা ছিল ক্লোজ, টানাটানি করেও দেখতেছি এটাকে কোনো মতেই কাছে আনা যাচ্ছে না এই দূর থেকে টাইনে, তখন আমি কি করলাম, এই বরাবর স্কিনে একটা ইনসিশন দিয়ে আমি ফ্র্যাকচার এন্ডটা ওপেন করে ফেললাম। আমি ফ্র্যাকচার এন্ডটা ভিজিবল নেকেড আই চোখের নিচে দেখে ফেললাম। এরপর হাত দিয়ে বা কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে এই হাড্ডির টুকরার দুটাকে ধরে কাছাকাছি জায়গায় আইনে বসাই দিলাম। তাহলে এই যে কাছাকাছি আইনে বসায় দেওয়ার যে প্রক্রিয়া, যে রিডাকশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় এতক্ষণ যে হেমাটোমা বা ফ্র্যাকচারটা ক্লোজ ছিল সেটা এখন ওপেন হয়ে গেল, তাহলে সেটাকে আমরা বলবো ওপেন রিডাকশন। তাহলে তোমাকে যদি কখনো বলা হয় দিস ইজ এ ফ্র্যাকচার দ্যাট ওয়াজ ম্যানেজড বাই ক্লোজ রিডাকশন, তার মানে হলো আমার এই রিডাকশন ম্যানুভারের মাধ্যমে ফ্র্যাকচার এন্ড অথবা হেমাটোমা কেউই আগেও এক্সপোজ ছিল না, এখনো এক্সপোজ হয় না, তাহলে এটাকে আমরা বলবো ক্লোজ রিডাকশন। আর যদি বলি ওপেন রিডাকশন, তাহলে তোমাকে ধরে নিতে হবে দুইটা পসিবিলিটি। এক, এটা ওপেন ফ্র্যাকচারই ছিল, প্রথম থেকেই এক্সপোজ হয়েছিল, ফলে ওই ওপেনিং দিয়ে আমি বোনসটাকে দুইটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরে নাড়াচাড়া করে জায়গা মতো বসাই দিছি, এই জন্য এটাকে আমি বলতেছি ওপেন রিডাকশন। অথবা এটা আসলে ক্লোজ ফ্র্যাকচারই ছিল, হেমাটোমা এক্সপোজ ছিল না, কিন্তু আমি ওই বরাবর স্কিনে একটা ইনসিশন দিয়ে হেমাটোমাটাকে এবং বোন এন্ড দুটাকে এক্সপোজ করে নিজের চোখের তলায় ভিজিবল আয়ের নিচে নিয়ে এসে এরপর ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরে আইনে জায়গা মতো বসাইছি। আমার এই রিডাকশন করার প্রসেসের সময় ফ্র্যাকচার হেমাটোমা এক্সপোজ হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো ওপেন রিডাকশন। তাহলে এই দুইটা টার্মের মধ্যে যেন কখনোই কোনো রকম কনফিউশন না হয়। একটা হচ্ছে ওপেন রিডাকশন এন্ড ক্লোজ রিডাকশন, আর এটা হচ্ছে ওপেন ফ্র্যাকচার এন্ড ক্লোজ ফ্র্যাকচার। মেইন বিষয়টা হচ্ছে ফ্র্যাকচার হেমাটোমা। বোন এক্সপোজ হয়ে গেলে তো এমনিই বোঝা যাচ্ছে যে কি হয়েছে, বোন এক্সপোজ হয় নাই, ফ্র্যাকচার হেমাটোমা এক্সপোজ হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে, তাইলেও এটাকে আমরা বলবো ওপেন রিডাকশন অথবা ওপেন ফ্র্যাকচার। উপরে স্কিন এবং ডিপ ফাসা ব্রিচ হয়ে গেছে, ওভারলাইং মাসল এখনো ইনট্যাক্ট, তাইলেও এটাকে আমরা ওপেন ফ্র্যাকচারই বলবো। কারণ মাসল গুলা যখন লেয়ার বাই লেয়ার থাকে, এই হেমাটোমা মাসল লেয়ারে মাঝখান দিয়ে বিভিন্ন দিকে এক্সপান্ড করতে পারে, ফলে হেমাটোমা বাতাসের সাথে কন্ট্যাক্ট পেয়ে গেছে, এটাকে আমি ধরে নিব, সেই জন্য এটা অলওয়েজ উইল বি অ্যান ওপেন ফ্র্যাকচার। কিন্তু পুরা বোন এক্সপোজ, ফরচুনেটলি ভাঙার জায়গাটার স্কিন পুরোপুরি ইনট্যাক্ট, তাইলেও কিন্তু এটা ক্লোজ ফ্র্যাকচার, এটা আমরা খেয়াল রাখতে হবে। আমি এর পরবর্তীতে ক্লাসগুলোতে যখন ফ্র্যাকচার বলবো এই কথাগুলো বারবার আসবে, এখন যদি তোমরা ভুলেও যাও তাতে কিছু অসুবিধা নাই, ইট উইল কাম এগেইন এন্ড এগেইন। বাট বেসিক থিমটা মনে রাখবা, ফ্র্যাকচার হেমাটোমা এক্সপোজ উইথ দ্য এক্সটেরিয়র, ওপেন; fracture hematoma not exposed to the open exterior, it will be counted as close. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার এক্স-রে হেল্প ছাড়া স্যার আমি ওপেন আর ক্লোজ তো আমি কমেন্ট করতে পারতেছি না, তাই না স্যার? করতে পারবা যদি ওই যে বললাম এই ছবিটা যদি দেখো, এই বাম দিকের ছবিটা, তাহলে তো তোমার এক্স-রে আসলে কি তো দরকার নাই, আছে না নাই, তুমি বোনই দেখতে পাচ্ছ সরাসরি, তাহলে তুমি ডেফিনেটলি ধরে নিবা ইটস অ্যান ওপেন ফ্র্যাকচার। কিন্তু তুমি যদি এইখানে তোমাকে এই এক্সরেটা বাদ দিয়ে শুধু এই পাটাকে দেওয়া হয় এবং তোমাকে যদি কমেন্ট করতে বলা হয় যে বড় দিকে এটাকে ওপেন ফ্র্যাকচার না ক্লোজ ফ্র্যাকচার,
তাহলে তুমি বলবা স্যার আই ক্যান নট কমেন্ট উইদাউট দ্য এক্সরে। আমাকে এক্সরে দেখতে হবে এবং যেই দুই জায়গায় স্কিন ব্রিচ আছে সেই দুই জায়গা বরাবরই আন্ডারলাইং তলায় বোনসটা ভাঙা আছে কিনা এটা আমাকে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে। একমাত্র তখন আমি বলতে পারবো whether it's a closed fracture or open fracture. Definitely it's a good question. Definitely আমি সব ক্ষেত্রে আমি এক্সরে ছাড়া আমি বলতে পারবো না যে আপনি এটা ওপেন না ক্লোজ। বোন চোখে দেখা যাচ্ছে ডেফিনেটলি ওপেন, বোন চোখে দেখা যাচ্ছে না তাহলে এটা ক্লোজও হইতে পারে, এটা ওপেনও হইতে পারে। কারণ বোনস না দেখা গেলেও যেই জায়গায় স্কিনে ব্রিচ আছে সেই বরাবরই যদি বোনসটা ভাঙা থাকে তাহলে বোন এক্সপোজ না হইলেও আমাদের বলে দেওয়া হয়েছে, ধরে নিতে হবে যে ইটস অ্যান ওপেন ফ্র্যাকচার। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? জি স্যার, বুঝে গেছি। ওকে, তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্র্যাকচারের যে দুইটা পার্ট, এই দুটো আমি আলোচনা করে তোমাদেরকে বলে দিলাম, যার মধ্যে একটা হচ্ছে ওপেন ফ্র্যাকচার আর একটা হচ্ছে তোমার ক্লোজ ফ্র্যাকচার। আরো যে অনেকগুলো ভাবে এই ফ্র্যাকচারকে ভাগ করা যায়, এবার তার মধ্যে আমরা একটা একটা করে যাই। একটা ভাবে ভাগ করতে পারি, ডিপেন্ড আপন দ্য ফ্র্যাকচার লাইন। ফ্র্যাকচার লাইন যদি দুই পাশের কর্টেক্সকে একসঙ্গে ধরে ফেলতে পারে তাহলে আমরা সেটাকে বলি কমপ্লিট ফ্র্যাকচার। আর যদি দুইটাকে না ধরতে পারে, একটা কর্টেক্স ধরে আরেকটা কর্টেক্স ইনট্যাক্ট থাকে, তাইলে বোনসটা কিন্তু ডিসপ্লেস হতে পারে না, তাহলে তখন সেটাকে আমরা বলি ইনকমপ্লিট ফ্র্যাকচার। ইনকমপ্লিট ফ্র্যাকচার মানে হলো বোথ সাইড কর্টেক্স আর নট ইনভলভ। যে কোনো একটা মিডিয়াল বা ল্যাটারাল অথবা অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র যে কোনো একটা কর্টেক্স ইনভলভ করছে, তার কাউন্টার পার্টের অন্য কর্টেক্সটাকে সে ইনভলভ করে নাই। অ্যান্টেরিয়র হলে পোস্টেরিয়রকে ধরে নাই, মিডিয়াল হলে ল্যাটারালকে ধরতে পারে নাই, তাহলে সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট ফ্র্যাকচার। আর যদি এই দুইটাকে একসঙ্গে ধরতে পারে, মিডিয়াল টু ল্যাটারাল হতে পারে অথবা অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র হতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিট ফ্র্যাকচার। কমপ্লিট ফ্র্যাকচার মানে হলো এই দুইটা বোনের যে টুকরা দুইটা তৈরি হয়েছে এদের মধ্যে এখন আর কোনো রকম কানেকশন নাই, বাট তারপরেও এরা যে কানেকশন না থাকলেও যে এরা যে একটা থেকে আরেকটা আধা মাইল দূরে সরে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে। কমপ্লিট ফ্র্যাকচার কিন্তু নড়ে যায় না, জায়গা মতো বসে আছে, তাহলে সেটাকে আমরা বলবো আনডিসপ্লেসড কমপ্লিট ফ্র্যাকচার। আর যদি কমপ্লিট হয়ে গেছে এবং একটা থেকে আরেকটা নড়েও গেছে, তাহলে সেটাকে আমরা বলবো কমপ্লিট ডিসপ্লেস ফ্র্যাকচার। এই যে আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা যখন ফ্র্যাকচারের দুইটা ফ্র্যাগমেন্ট দেখবো তখন এই ফ্র্যাগমেন্ট গুলো কোন দিকে ডিসপ্লেস হয়ে আছে এই ডিসপ্লেসমেন্ট গুলোকে আমাকে বলতে হবে। তাহলে আনডিসপ্লেস ফ্র্যাকচার যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি আর কোনো কিছু ডেসক্রাইব করার দরকার হবে না। কিন্তু ডিসপ্লেস ফ্র্যাকচার হলে তোমাকে তখন ওই ম্যাজিক কথা বলে উচ্চারণ করতে হবে, ওই যে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, দ্য ডিস্টাল ফ্র্যাগমেন্ট ইজ ডিসপ্লেসড medially in AP view or anteriorly in lateral view, কারণ সেখানে টুকরোগুলো নড়ে গেছে। যদি নড়ে যেয়ে থাকে তাহলে সেটাকে বলবো ডিসপ্লেস ফ্র্যাকচার, যদি না নড়ে যেয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো আনডিসপ্লেস ফ্র্যাকচার। আমি ছবি দেখাবো একটু পরে তোমাদের। আরেকটা ভাবে এটাকে ফ্র্যাকচারকে ভাগ করা যায় যে ডিপেন্ডিং আপন দ্য ফ্র্যাকচার প্যাটার্ন, ফ্র্যাকচারটা কিরকম ভাবে আছে। যদি একটা সিঙ্গেল লাইন দিয়ে ফ্র্যাকচার হয় তাহলে এটা তিন রকম হয়, সেটা আমি এক্সরে ডিসক্রিপশন করার সময় তোমাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে ট্রান্সভার্স হতে পারে, একটা অবলিক হতে পারে, একটা স্পাইরাল হতে পারে। আরেকটা হতে পারে কমিউনিটেড, তার মানে ফ্র্যাকচার লাইন এখানে আর সিঙ্গেল না, এখানে মোর দেন ওয়ান ফ্র্যাকচার লাইন আছে, ফলে ফ্র্যাগমেন্টও মোর দেন টু আছে, দুইটার বেশি ফ্র্যাগমেন্ট আছে, তাহলে সেটাকে আমরা বলবো কমিউনিটেড ফ্র্যাকচার। আরেকটা স্পেশাল টাইপ আছে সেটাকে আমরা বলবো সেগমেন্টাল ফ্র্যাকচার, আমি একটু পরে তোমাদেরকে ছবি দেখাচ্ছি। এইগুলো হচ্ছে কতগুলো অ্যাটিপিক্যাল ফ্র্যাকচার, যার মধ্যে একটা নাম হচ্ছে গ্রেন স্টিক, একটা হচ্ছে টোরাস, ইম্প্যাক্টেড, এভালশন, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। নামগুলো আমি এখনই ডেসক্রাইব না করে বরং আমি তোমাদেরকে এখন ছবিগুলো দেখাই, তাহলে তোমরা এগুলো ভালো মতো বুঝতে পারবে। একদম প্রথম যে ছবিটা দেখাইছি দ্যাটস দ্য নরমাল বোন। দেখো পুরাটা কর্টেক্স একেবারে যে কোনো এক মাথা থেকে শুরু করে ফলো করে তুমি যদি আরেক মাথা পর্যন্ত রাউন্ড হয়ে ঘুরে চলে আসো, দেখবো পুরাটা কর্টেক্স ইনট্যাক্ট, তাদের মধ্যে কোনো রকম ব্রেক নাই। দ্বিতীয় ছবিটাতে যদি দেখো তাহলে দেখা যাচ্ছে এখানে একটা সিঙ্গেল ফ্র্যাকচার লাইন আছে এবং এই সিঙ্গেল ফ্র্যাকচার লাইনের কারণে পুরো বোনসটা দুইটা ফ্র্যাগমেন্টে কনভার্ট হয়েছে, তখন এটাকে আমরা বলবো সিম্পল ফ্র্যাকচার। এই যে এখানে 2, 3 এবং 4 এই তিনটা টুকরার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে একটা ফ্র্যাকচার লাইন আছে, দুইটা করে ফ্র্যাগমেন্ট আছে, ফলে এই তিনটাকে একসঙ্গে আমরা বলতে পারি সিম্পল ফ্র্যাকচার। আর লাস্ট ছবিটাতে যদি দেখো তাহলে দেখো এখানে ফ্র্যাকচার লাইন আছে একাধিক, এবং একাধিক ফ্র্যাকচার লাইন থাকার কারণে এর ভিতরে মোর দেন দুইটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে। যেহেতু এখানে মোর দেন দুইটা ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে তাহলে এই জন্য এটাকে আমরা বলবো কমিউনিটেড ফ্র্যাকচার। যদি কমিউনিটেড ফ্র্যাকচার থাকে তাহলে এর ভিতরে ফ্র্যাকচার লাইন কিরকম তোমাকে আর মেনশন করার দরকার নাই। আমি এক্সরে ডেসক্রিপশন গুলা যখন আমি প্রথম ক্লাসটা নিয়েছিলাম তখনও কিন্তু তোমাদেরকে একই কথা বলছি যে ইন কেস অফ কমিউনিটেড ফ্র্যাকচার ইউ ডু নট নিড টু মেনশন ওয়েদার ইটস এ ট্রান্সভার্স অর অবলিক অর স্পাইরাল, এগুলো কিছুই তোমার মেনশন করা দরকার হবে। কিন্তু যদি সিম্পল ফ্র্যাকচার হয় একটা লাইন থাকে তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে। এটা যদি পুরোপুরি ট্রান্সভার্স
অথবা আপ টু 30 ডিগ্রি পর্যন্ত হয়, তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্সভার্স ফ্র্যাকচার। 30 ডিগ্রি বেশি কিন্তু অল্প একটু বোন ফ্র্যাগমেন্ট ইনভলভ করছে, তাহলে সেটাকে আমরা বলবো অবলিক ফ্র্যাকচার। 30 ডিগ্রি বেশি কিন্তু বেশ খানিকটা বোন ফ্র্যাগমেন্টকে ইনভলভ করছে, তাহলে সেটাকে আমরা বলবো স্পাইরাল ফ্র্যাকচার। তাহলে এই পার্থক্যগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই কথাগুলো আমি এক্সরে ডেসক্রিপশন ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। এবার আসি অন্য যে নামগুলো আমি তোমাদেরকে উচ্চারণ করছিলাম সেগুলো আসলে কি। টেকনিক্যালি দিস ইজ এ কমিউনিটেড ফ্র্যাকচার, তাই না? কারণ দেখো ফ্র্যাকচার লাইন আছে মোর দেন ওয়ান, এখানে দুইটা আছে মোর দেন ওয়ান, এবং ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট আছে এখানে 1 2 3, তাতে কিছু যায় আসে না। এখানে মোর দেন 2 আছে, তাহলে এটাকে আমি একটা কমিউনিটেড ফ্র্যাকচার যদি বলি তাইলেও কিন্তু তোমার অ্যান্সার ভুল হবে না। কিন্তু তুমি বুঝতেই পারতেছো এই কমিউনিটেড ফ্র্যাকচার এটা যদি ডিসপ্লেস হয়ে এই টুকরা এখানে, এই টুকরা ওইখানে, এই টুকরা এখানেও চলে যেত, তাইলেও এটাকে আমরা কমিউনিটেড ফ্র্যাকচারই বলতাম। কিন্তু এই কমিউনিটেড ফ্র্যাকচার আর এই কমিউনিটেড ফ্র্যাকচারের মধ্যে একটা ছোট পার্থক্য রয়ে গেছে। সেটা হলো মাঝখানের টুকরাটা একটা সুন্দর সেগমেন্ট আকারে এটা আলাদা হয়ে গেছে। এটা কোনো রকম মাল্টিপল 3-4 টুকরা ইরেগুলার কোনো কতগুলো টুকরাতে কনভার্ট হয় নাই। এই জন্য এই স্পেশাল ক্যাটাগরিটাকে আমরা আরেকটা নাম দেই, যেটাকে আমরা বলি সেগমেন্টাল ফ্র্যাকচার। বাট তুমি যদি আন্ডার গ্রাজুয়েট লেভেল হিসেবে তুমি যদি এটাকে বলো ইটস এ কমিউনিটেড ফ্র্যাকচার, এক্সামিনার এটাকে মেনে নিবে। কিন্তু তোমাকে সে অবশ্যই জিজ্ঞেস করবে, আচ্ছা কমিউনিটেড ফ্র্যাকচার তোমার কথা তো ঠিক আছে, তারপরে এই ফ্র্যাকচারটা আলাদা করে কোনো নাম দেওয়া যায়? তখন তোমাকে তাহলে বলতে পারতে হবে স্যার দিস ইজ আ সেগমেন্টাল ফ্র্যাকচার, কারণ এখানে একটা মাঝখানে একটা মিডল একটা আলাদা টোটালি সেগমেন্ট আছে। এবং আমি যদি এটাকে আবার একদম জায়গা মতো আইনে বসাই, তাহলে এই টুকরার সাহায্যে উপরের টুকরাটা নিচের টুকরাটা একটা আরেকটার সাথে কন্টিনিউটি মেইনটেইন করতে পারবে। এই জন্য এটাকে আমরা বলি সেগমেন্টাল ফ্র্যাকচার। এরপর দেখো এভালশন ফ্র্যাকচার। এটাও একটা সিম্পল ফ্র্যাকচার, দুটো ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে, বাট দেখা যায় এটা একটা বোনের যে কোনো একটা কর্নারে যায় এই ফ্র্যাকচারটা তৈরি হয়। এবং তুমি যদি অ্যানাটমিক্যাল জ্ঞান খেয়াল রাখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে ডেফিনেটলি এইখানে কোনো না কোনো একটা মাসলের অ্যাটাচমেন্ট আছে। লাইভ ক্লাস থাকলে আমি তোমাদেরকে ডেফিনেটলি জিজ্ঞেস করতাম যে বলো দেখি ফিমারের ডিস্টাল কন্ডাইলের 2 মাথায় অ্যাটাচমেন্ট দেয় এরকম একটা মাসলের নাম বলো দেখি। যারা এই মুহূর্তে আমার সাথে জুমে অনলাইনে আছে তারা কেউ বলতে পারবা? স্টুডেন্টদের তো জিজ্ঞেস করার সুযোগ নাই। না বলতে পারলেও কোনো অসুবিধা নাই, একটা আন্দাজে ট্রাই করো দেখি। লোয়ার এন্ড অফ দ্য ফিমারের শেষ 2 মাথায় মাসল অ্যাটাচমেন্ট হয় এরকম দুই একটা মাসলের নাম বলতে পারবা? ওকে, নো প্রবলেম। এটা হচ্ছে যেমন এই লোয়ার এন্ডে স্যার মাসলের এখান থেকে গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস এগুলো তো উপরের দিকে। এক্সট্রিমলি ভেরি গুড। উপরের দিকে না, এই গ্যাস্ট্রোকনেমিয়াস তো এবং সোলিয়াস এই দুইটা মাসল পুরোপুরি হচ্ছে টিবিয়ার পোস্টেরিয়র সারফেসে থাকে। এই দুটাই জোড়া লেগে নিচের দিকে টেন্ডো অ্যাকিলিস তৈরি করে। কিন্তু এর মধ্যে সোলিয়াস মাসল টিবিয়া থেকেই অরিজিন নেয়, টিবিয়াতেই ইনসারশন নেয়, ক্যালকেনিয়ামে যায় ইনসারশন নেয়। কিন্তু গ্যাস্ট্রোকনেমিয়াস যেটা আছে এটা বেসিক্যালি নি জয়েন্ট ক্রস করে ফিমারের লোয়ার এন্ড থেকে এটা অরিজিন নেয়। ফিমারের লোয়ার এন্ডের দুই পাশে যে এপিকন্ডাইল আছে এইখান থেকে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল তার অরিজিন নেয়। এবং এই মাসলটা আমরা জানি বডির মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মাসল, যেহেতু টেন্ডো অ্যাকিলিসটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টেন্ডন, ফলে এই গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস এই দুটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মাসল অফ দ্য বডি। কোনো কারণে যদি টেন্ডো অ্যাকিলিস ভিগারাসলি কন্ট্রাক্ট করে বসে তাহলে অ্যাঙ্কেলটা প্লান্টার ফ্লেক্স হওয়ার কথা। কিন্তু কোনো অবস্ট্রাকশনের কারণে যদি সে প্লান্টার ফ্লেক্স হইতে না পারে, তাহলে এই যে কন্ট্রাকশন করার জন্য যে পাওয়ারটা মাসলটা এই গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস তৈরি করে, ইনসারশনের কাছে যেহেতু সে পাওয়ারটা এক্সিকিউট করতে পারে নাই, তখন সে কি করে পুরো পাওয়ারটাকে অরিজিন ধরে টান ধরে বসে। তখন এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসলের টানের কারণে এই লোয়ার এন্ড অফ দ্য ফিমারের ডিস্টাল কন্ডাইল থেকে একটা টুকরা টান খেয়ে উঠে যেতে পারে। যখন আমরা সন্দেহ করব যে এই ভাঙাটা বাইরে থেকে কোনো আঘাত পায়ে বা কোনো একটা স্টিকের বাড়ি খেয়ে হয় নাই, এটা কোনো একটা মাসলের পুলের কারণে হয়েছে, যেই কারণে এই মাসলটা যেই জায়গায় বোনের ভিতরে অ্যাটাচমেন্ট ছিল সেই মাসলটা পুলের কারণে সেই বোনসটা ওই খানিকটা বোন ফ্র্যাগমেন্ট সহ তার অ্যাটাচমেন্ট অংশটা ভেঙে তুলে নিয়ে চলে গেছে। এরকম যদি তোমাদের কাছে সন্দেহ হয়, ইউ ক্যান অলওয়েজ টেল দেম দ্যাট দিস ইজ এ অ্যাভালশন ফ্র্যাকচার। এবং এটা তোমাকে যদি বলতে হয় তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই জায়গাতে পার্টিকুলারলি কি কি মাসল অ্যাটাচমেন্ট থাকতে পারে। খুব কম পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে। যেমন এই জায়গাটা খুবই কমন একটা ফ্র্যাকচার, টেন্ডো অ্যাকিলিস ইনসারশন যে পোস্টেরিয়র সারফেস অফ দ্য ক্যালকিনিয়াম, সেটা আর একটা কমন ফ্র্যাকচার। এলবোর যে মিডিয়াল আর ল্যাটারাল এপিকন্ডাইল আছে এরা সেপারেট হয়ে যেতে পারে, এটা আর একটা কমন ফ্র্যাকচার, এভালশন ফ্র্যাকচার। ওলিক্রনের টিপ ভেঙে আলাদা হয়ে যেতে পারে, এটাও একটা এভালশন ফ্র্যাকচার। অ্যাটলিস্ট আন্ডার গ্রাজুয়েট লেভেলে ওলিক্রেনন
medial and lateral epicondyle of the humerus, medial and lateral epicondyle of the femur। এই পাঁচটা জায়গার নাম তোমরা অবশ্যই মনে রাখবা। এই জায়গায় যদি ভাঙা থাকে তাহলে এটাকে আমরা বলি অ্যাভালশন ফ্র্যাকচার। এরপরে যে ফ্র্যাকচারটার নাম সেটা হলো ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। তার মানে হলো এটা ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার হওয়ার পর এরকম কোনো সেপারেট তো হইতে পারেই নাই, বরং এই ফ্র্যাকচার লাইন বরাবর এই টুকরাটা আরেকটা বোনের সাথে একভাবে কম্প্রেস হয়ে লেগে গেছে, একটা আরেকটার সাথে ইম্প্যাক্ট হয়ে গেছে। ফলে আমি এখানে কোনো ফ্র্যাকচার লাইন আলাদা করে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা লাইন দেখতে পাচ্ছি, কিন্তু লাইনটা কোনো গ্যাপ তৈরি করতে পারে না। তখনই এটাকে আমরা বলবো ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। শেষ যে দুটো উদাহরণ মনে রাখবা, দিস টু ফ্র্যাকচার আর অ্যাভেলেবল অনলি ইন চিলড্রেন বোন, পেডিয়াট্রিক বোন। একমাত্র বাচ্চাদেরই এই দুটা স্পেশাল টাইপ অফ ফ্র্যাকচার হয়, এটা অ্যাডাল্টে কখনোই হওয়া সম্ভব। এর মধ্যে গ্রিন স্টিকটা আমি তোমাদেরকে বলে দিই। গ্রিন স্টিক হচ্ছে ছবিটার দিকে তাকালেই তোমরা দেখো, দিস ইজ এ কাইন্ড অফ ইনকমপ্লিট ফ্র্যাকচার। কেন? এই ল্যাটারাল কর্টেক্সটা ব্রিচ হয়েছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, বাট ফরচুনেটলি এই গ্যাপটা মিডিয়াল কর্টেক্স পর্যন্ত পৌঁছাতে পারে নাই, যেটা পেডিয়াট্রিক বোনের বেলায় খুব কমন। অ্যাডাল্টে এরকম ইনকমপ্লিট ফ্র্যাকচার সহজে কপাল ভালো না হলে পাওয়া যায় না বললেই চলে। এই জন্য এটাকে আমরা বলি গ্রিন স্টিক ফ্র্যাকচার। এই নামটা কেন আসছে? মনে করো তুমি যদি একটা গাছের শুকনা ডাল নাও আর সেটাকে যদি এরকম করে ইউ অক্ষরের মতো করে বেন্ড করো, ডেফিনেটলি এটা মোটাস করে মাঝখান দিয়ে ভেঙে যাবে যদি ডালটা শুকনা হয়, বিকজ ইটস এ ডেড বোন, ডেড স্ট্যাক। এটা যেহেতু ডেড, ফলে এর ভিতরে এখন আর কোনো ফ্লেক্সিবিলিটি নাই, না থাকার কারণে যতক্ষণ পারবে সে রেজিস্ট করবে, যখন পারবে না মোটাস করে ভেঙে যাবে। কিন্তু তুমি যদি একটা গাছের শাখা, ছোট একটা শাখা জীবিত অবস্থায় টান দিয়ে কেটে নিয়ে আসো, যেটা দেখবা চাপ দিলে সুন্দর ইউ গোল অক্ষরের মতো বেঁকে যায়, তার মানে এটা এখনো ফ্লেক্সিবল, এটা কিন্তু সহজে ভাঙতে যাবে না। কিন্তু তুমি যদি এটাকে খুব জোরে মোচড় দাও অথবা খুব বেশি বেঁকাও, তাহলে দেখবা যে একটা পাশের মাথাটা চটচট করে ভেঙে গেলেও আরেক পাশ কিছুতেই ভাঙতে চায়। সবুজ গাছের কাণ্ড এই আচরণটা করে বলেই, এই ফ্র্যাকচারটার সাথে সেটার মিল আছে বলেই এই ফ্র্যাকচারটার নাম দেওয়া হয়েছে গ্রিন স্টিক। স্টিক মানে হলো গাছের একটা ডাল, এবং সেটা সবুজ ডাল, তার মানে হলো জীবিত, মৃত না, যেটাকে মোচড় দিয়ে বেঁকায় ফেললেও ভাঙে না, কিন্তু চলটার মতো আঁশ উঠে যায়, তখন সেটাকে আমরা বলবো গ্রিন স্টিক ফ্র্যাকচার। এটা শুধুমাত্র বাচ্চাদের বেলাতেই পাওয়া যায়। আর স্যার একটা বাচ্চাদের কোশ্চেন ছিল আমার ইমপ্যাক্ট ফ্র্যাকচার নিয়ে। জি হ্যাঁ স্যার, বলো। ইমপ্যাক্ট ফ্র্যাকচারের ক্ষেত্রে যখন যে ফ্র্যাকচার গুলো যদি মিডল হয়, যে ফিমার বা টিবিয়ার যদি মাঝখানে একটা ট্রান্সভার্স ফ্র্যাকচার হলো, ওই রাইট, ক্ষেত্রে যদি কোনো ডিসপ্লেসমেন্ট বা কিছু হলো না, কিন্তু প্রেসার বা আমরা হচ্ছে পায়ের উপরে যে চাপের কারণে যদি একটার ভিতরে আরেকটা ঢুকে মানে লাইনটা বোঝা যায় কম, তখন ওটা কি ইমপ্যাক্টেড ফ্র্যাকচার হবে? ডেফিনেটলি ইমপ্যাক্ট ফ্র্যাকচার হবে। ট্রান্সভার্স ইমপ্যাক্টেড ফ্র্যাকচার বললেও কোনো ভুল হবে না। জি স্যার, বুঝতে থ্যাংক ইউ পারছো? স্যার। কারণ ট্রান্সভার্স ফ্র্যাকচার বলতে গেলে আমাকে একটা গ্যাপ লাগবে, হ্যাঁ ওই যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। যদি কোনো ফাঁকা জায়গা না দেখো, তাহলে এটা সবসময় ধরে নেবা যে দিস ইজ অ্যান ইমপ্যাক্টেড ফ্র্যাকচার। আমি জি বুঝতেছি স্যার, একটা থ্যাংক লাইন ইউ। তৈরি হয়েছে যে ডেফিনেটলি ইটস এ ফ্র্যাকচার, বাট আমি কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না দুইটা ফ্র্যাগমেন্টের মাঝখানে, তাহলে ডেফিনেটলি ইটস অ্যান ইমপ্যাক্টেড ফ্র্যাকচার। তাহলে এই যে ছবিটাতে দেখো, এইখানে আমি এই যে কমিউনিটেড ফ্র্যাকচার বলছি, অনেকগুলা লাইন দেখতেছি, অনেকগুলো টুকরা দেখতেছি, কিন্তু ছবিতে আমি কোনোটা মাঝখানে এই যে এরকম কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না, তাহলে দিস ক্যান অলসো বি নোন অ্যাজ অ্যান ইমপ্যাক্টেড ফ্র্যাকচার। ইমপ্যাক্টেড ফ্র্যাকচার মানেই হলো ফ্র্যাকচার দুই ফ্র্যাগমেন্টের মাঝখানে কোনো গ্যাপ নেকেড আই এক্স-রেতে দেখা যাচ্ছে না, তখন আমরা সেটাকে বলবো ইমপ্যাক্টেড ফ্র্যাকচার। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। তাইলে আমরা গ্রিন স্টিক ফ্র্যাকচার বললাম, এখন আমরা বলবো টোরাস ফ্র্যাকচার। এটা একদমই, টোরাস শব্দটা আসছে টডলার থেকে। টডলার মানে হলো যে বাচ্চা মাত্র হাঁটা শিখছে, সে হেলে দুলে হাঁটে, সেই বয়সটাকে আমরা বলি টডলার এজ, এবং ওই বয়সে এই ভাঙাটা পাওয়া যায় বলেই এই ফ্র্যাকচারটার নাম হচ্ছে টোরাস ফ্র্যাকচার। এখানে দেখাই যাচ্ছে বাচ্চাটা হয়তো জোরে একটু উপর থেকে লাফ দিছিল, অথবা একটু জোরে পাটা মাটির সাথে জোরে কোনো কারণে ঠুকে দিছে, অথবা এই পায়ের উপরে বাইরে থেকে জোরে একটা কম্প্রেশন ফোর্স পড়ছে। ফোর্স পড়ার কারণে কোনো কর্টেক্স ভাঙে নাই, কিন্তু দেখাই যাচ্ছে যেমন এখানে একটা সোজা স্ট্রেট লাইন নামার কথা ছিল, না নেমে বাইরের দিকে দুইটা কনভেক্স এরিয়া তৈরি হয়েছে। বাইরে এদিকেও একটা কনভেক্স, এদিকেও একটা কনভেক্স। মনে হচ্ছে এই বোনসটা বাইরের দিকে বাকলিং আপ হয়ে গেছে, বাইরের দিকে ফুলে উঠছে, মনে হচ্ছে ওখানে একটা ফসকার মতো ফুলে উঠছে। এই ফ্র্যাকচারটাকে আমরা বলি হচ্ছে টোরাস ফ্র্যাকচার, যেটা শুধুমাত্র টডলার এজে বিটুইন 1 to 3 ইয়ার্স এজের মধ্যেই পাওয়া যায়। এই জন্য এই ফ্র্যাকচারটা একটা স্পেশাল নাম হচ্ছে টোরাস ফ্র্যাকচার।
তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে মেইন যে দুটো অংশ, একটা হলো ক্লোজ ফ্র্যাকচার, একটা ওপেন ফ্র্যাকচার ছাড়া আর যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু তোমাকে যদি বলা হয় যে এই ফ্র্যাকচারটা বলো দেখে এটা কি টাইপের ফ্র্যাকচার, তাহলে কিন্তু এগুলোকে তোমাকে সবগুলো একসঙ্গে মিলাই বলতে হবে। যেমন তোমাকে আমি বলে এটা বলতে পারবা, স্যার দিস ইজ এ ক্লোজ ট্রান্সভার্স ফ্র্যাকচার অর দিস ইজ এ ওপেন গ্রেইন স্টিক ফ্র্যাকচার। এর মানে কিন্তু এই না যে এতগুলো যে তোমাদেরকে আমি বিভিন্ন ভাগ বললাম, এই ভাগগুলা যে কোনো একটা বললে আরেকটার নাম আর বলা যাবে না, কারণ এগুলো টোটালি সেপারেট ইনফরমেশন নিয়ে তোমার সামনে প্রেজেন্ট করবে। ওপেন আর ক্লোজ দিয়ে আমি বুঝাবার চেষ্টা করবো যে ফ্র্যাকচার হেমাটোমা এক্সপোজ হয়েছে কি হয় না। সিম্পল অথবা কমিউনিকেটেড দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব ফ্র্যাগমেন্ট কি দুইটা না দুইয়ের অধিক। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার দিয়ে আমি বোঝার চেষ্টা করব যে ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে কিন্তু তার মাঝখানে কোনো গ্যাপ নাই। ক্লোজ গ্রেন স্টিক দিয়ে বোঝাবো হেমাটোমা এক্সপোজ হয় নাই কিন্তু কর্টেক্সটা মাত্র একদিক ভাঙছে আরেক দিক ইনট্যাক্ট। তাহলে তুমি এই যে টার্মিনোলজি গুলাকে কম্বিনেশনে ব্যবহার করতে পারবা। এই কম্বিনেশনে তোমার টার্মিনোলজি শুনতে পারলেই যে কোনো এক্সামিনারের মাথায় ফ্র্যাকচারটার একটা ছবি সে মনে মনে কল্পনা করে নিতে পারবে। যেমন আমি যদি বলি ইটস এ ক্লোজ স্পাইরাল ফ্র্যাকচার ইন দ্য শ্যাফট অফ দ্য রাইট ফিমার, তাহলে সে বুঝতে পারবে যে ফিমারের শ্যাফটে মাঝামাঝি জায়গায় ভাঙাটা আছে। যেহেতু বলছি ক্লোজ, তার মানে ফ্র্যাকচার হেমাটোমা তার এক্সপোজ হয় নাই, তার মানে এর উপরে স্কিন ইনট্যাক্ট। আমাকে পেশেন্টকে সামনে নিয়ে এসে চেক করার দরকার নাই, তোমার কথা যদি আমি সত্যি ধরে নিই তাহলে এর উপরে স্কিন ইনট্যাক্ট আছে। যেহেতু বলছে স্পাইরাল ফ্র্যাকচার, তার মানে ফ্র্যাকচারের লাইনের লেন্থ বেশ বড়, বোনের একটা বড় ফ্র্যাগমেন্ট ধরে সেই ফ্র্যাকচার লাইনটা আছে। তাহলে এই কয়েকটা ইনফরমেশন এই কয়েকটা শব্দের মাধ্যমে ইজিলি আমি ধরে নিতে পারবো। আর অল্প কয়েকটা অংশ বলি, আমি আমার আজকের অংশটুকু শেষ করব। আমি বেসিক্যালি তোমাদেরকে সবসময় আপ টু 40 মিনিটস পর্যন্তই ক্লাস নেব, কারণ এর বেশি আমি সাধারণত ক্লাস নেওয়া প্রেফার করি না। বড় বড় পৃথিবীর যত জার্নাল আছে সবগুলাতে বারবারই বলা হয় the human brain will concentrate with its maximum capacity till up to first 40 minutes. 40 মিনিটের পরেই ব্রেনের ক্যাপাসিটি আর ঠিক মতো কাজ করে না, তখনই আর ঠিক মতো মনোযোগ দেওয়া যায় না। ফলে আমি চেষ্টা করবো যে 40 মিনিটের বেশি যাতে আমার ক্লাসগুলা লেন্দি না হয়। এটা যেহেতু ফর্মাল ক্লাস না যে তোমাদেরকে এক ক্লাসের মধ্যে আমাকে ফ্র্যাকচার পড়ায় ফেলতে হবে এরপরে আর পড়ানোর সুযোগ নাই, ফলে আমি ওই রিস্কের মধ্যে যাব না। আমি আপ টু 40 মিনিটস হয়ে গেলে আমি সাধারণত ক্লাস ক্লোজ করে দিব যতটুকুনি আমি পারি। নেক্সট দিন আমি সেখান থেকে আবার শুরু করব। আজকে আর কয়েকটা অংশ বলি, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এরকম যখনই কোনো একটা ফ্র্যাকচার তোমার কাছে আসবে, পেশেন্টটা দেখার পরপরই তুমি যখন পেশেন্টের হিস্ট্রি নিবা তখন তোমাকে কয়েকটা ইনফরমেশন অবশ্যই নিতে হবে। তোমার আর যা যা জিজ্ঞেস করতে ইচ্ছা করে তুমি করো, অসুবিধা নাই, বাট হিস্ট্রির মধ্যে কয়েকটা অংশ তোমাকে জিজ্ঞেস করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এজ, পেশেন্টের বয়স কত। কারণ পেডিয়াট্রিক এজ গ্রুপ, জেরিয়াট্রিক এজ গ্রুপ আর অ্যাডাল্ট এজ গ্রুপ ফ্র্যাকচারের বিহেভিয়ার ট্রিটমেন্টের বেলাতেও আলাদা, ফ্র্যাকচারের ইউনিয়ন রেট, পাওয়ার এবং টাইমিংও আলাদা। এই জন্য তোমাকে অবশ্যই জানতে হবে যে এই ভাঙাটা কিরকম। শ্যাফট অফ দ্য ফিমার ফ্র্যাকচার যদি নিউ বর্নে হয়, আমি চোখ কান বলিয়ে বুঝে বলে দিতে পারবো কোনো ট্রিটমেন্ট না নিলেও এটা 1 মাসের মধ্যে জোড়া লেগে যাবে। শ্যাফট অফ দ্য ফিমার ফ্র্যাকচার 8 বছর বয়স, তাহলে আমি বলে দিতে পারি অপারেশনও করা যেতে পারে, প্লাস্টারও করা যেতে পারে, দুইভাবেই ট্রিটমেন্ট করা যেতে পারে। আশা করা যায় 1.5 থেকে 3 মাসের মধ্যে এটা জোড়া লেগে যাবে, কারণ বয়স 7 থেকে 8 বছর। যদি আমি বলি শ্যাফট অফ দ্য ফিমার ফ্র্যাকচার ইন এ 30 ইয়ার্স ওল্ড মেল, তাহলে আমি বলবো পসিবলি অপারেশন ছাড়া জোড়া লাগবে না, কারণ এই পেশেন্টের 18 বছর পার হয়ে গেছে, বোনের হিলিং পাওয়ার এখন কম। তারপরও এই বোন জোড়া লাগতে পারবে যদি আমি একে আলাদা করে একটা বাইরে থেকে অপারেশন করে কোনো এক্সট্রা মেটাল যন্ত্র দিয়ে ফ্র্যাকচার দুটাকে কাছাকাছি এনে দিই। ফলে অপারেশন মোটামুটি আমি অ্যাজিউম করতে পারি যে এটা সময় লাগবে, কিন্তু এটা জোড়া লাগতে 3 থেকে 6 মাসের বেশি সময় লেগে যাবে, কারণ সে অ্যাডাল্টহুডে চলে আসছে। তার আর বাচ্চাদের জোড়া লাগা যে একটা ম্যাজিক পাওয়ার আছে এটা এখন আর না। সেম ভাঙা যদি 70 বছর বয়সে ভেঙে যায়, তাহলে আমি প্রথমেই জানার চেষ্টা করব যে এইটাকে অল্প আঘাতে ভাঙছে না মোটামুটি একটা জোরে সোরে আঘাতে ভাঙছে। যদি বলে অল্প আঘাতে ভাঙছে, বয়স 70 বছর, তাহলে আমি ধরে নেব ইটস প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, যেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলবো হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। সেই ক্ষেত্রে অবশ্যই প্লাস্টার দিয়ে চিকিৎসা করে তেমন একটা কাজ হবে না। পেশেন্টের যদি অপারেশন করার ফিটনেস থাকে, সে যদি অপারেশনের ধাক্কা সামাল দিতে পারে, অবশ্যই একে অপারেশন করতে হবে। এবং এই ভাঙা 9 মাস থেকে 1.5 বছরের আগে জোড়া লাগবে না, কারণ পেশেন্টের বয়স 70 বছর। ফলে এজ একটা বিরাট বড় ফ্যাক্টর। কখনোই পেশেন্টের এজ আন্দাজ করবা না, এক্স্যাক্টলি তার কাছ থেকে বা সাথে লোকজনের কাছ থেকে শুনেই নিবা। কারণ অনেক পেশেন্টেরই তুমি বয়স আন্দাজ করতে পারবা না চোখে দেখে,
অনেক বাচ্চা দেখে মনে হয় 14 বছর বয়স হবে, জিজ্ঞেস করলে দেখা যাবে আসলে 8 বছর বয়স। হেলদি বাচ্চা বড় সড়ো হয়ে আছে, সেটা যে কারণে হোক না কেন, দেখে তোমার কাছে মনে হবে 14 বছর, আর না হলে 12 বছর তো হবেই, কিন্তু পেশেন্টের সার্টিফিকেট বা বাচ্চা বাবা মার কাছ থেকে স্টেজ জানতে পারবা আসলে বয়স 8 বছর। তাহলে বয়স তোমাকে অবশ্যই জানতে হবে। দ্বিতীয়টা তোমাকে জানতে হবে, অবশ্যই এটা তো তোমার চোখেই দেখবা, কিন্তু মাথায় রাখতে হবে এটা পেশেন্টের সেক্স কি, ছেলে না মেয়ে, এটারও ইম্প্যাকশন আছে। যখন পেশেন্টের বয়স থাকে কম, মনে রাখবা ছেলে বাচ্চা নড়াচড়া করে বেশি, লাফালাফি করে বেশি, ফলে ছেলেদের ফ্র্যাকচারের টেন্ডেন্সি বেশি থাকে, ইয়াং মেয়েদের ফ্র্যাকচার সহজে হয় না। কিন্তু মজার ব্যাপার হলো এই রেশিওটাই যদি বয়সকালে যাও, তখন আবার রেশিওটা হয়ে যায় পুরোপুরি উল্টা। আফটার 40 ইয়ার্স বা আফটার 45 ইয়ার্স, যখন মেনোপজ স্টার্ট হয়ে যায়, যখন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়, তখন ফিমেল পেশেন্ট আর মোর ভালনারেবল ফর ফ্র্যাকচার, বাট মেল পেশেন্ট তখন রিলেটিভলি তখন স্টেবল থাকে। ফলে বয়সকালে যদি ফ্র্যাকচার হয়, 45-এর পরেই মহিলাদের ভাঙার রেশিও বাড়তে শুরু করে, মেলদেরও ভাঙে, কিন্তু তাদের 55-60-এর পরে যায় রেশিওটা। ফলে তোমাকে অবশ্যই পেশেন্টের সেক্সের সাথে বয়সটা একটা অবশ্যই মিলাইতে হবে। এবং লাস্ট ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, মেকানিজম অফ ইনজুরি, কিভাবে এই আঘাতটা পাইছে। চেয়ার থেকে পড়ে যায় ভাঙতে পারে, 10 তলার ছাদ থেকে পড়ে যায় ভাঙতে পারে, 80 কিলোমিটার গতিতে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারছিল সেটার জন্য ভাঙতে পারে, শুধু একটা রিক্সা এসে ধাক্কা দিচ্ছে সেটার জন্য ভাঙতে পারে, কিছুই করে নাই, উঠে দাঁড়াইতে গেছিল, দাঁড়াইতে যায় পাটা শুধু সামনে একটু টেবিলের সাথে লেগে সামনের দিকে একটু হোঁচট খাইছে, তাতেই ভেঙে গেছে, এটাও একটা ভাঙার কারণ হতে পারে। কিন্তু এই নিয়ম মেকানিজমটা তোমার যদি জানা থাকে, তাহলে তুমি অ্যাজিউম করে নিতে পারবা যে ভিতরের ভাঙার মেকানিজম কতখানি খারাপ হইতে পারে। যেমন একটু আগে তোমাদের যে আমি একটা এক্সরে দেখাইছিলাম, যেখানে আমি এটাকে বলছিলাম ক্লোজ ফ্র্যাকচার, টিবিয়ার আপার এন্ডে, প্রক্সিমাল এন্ডে মাল্টিপল ফ্র্যাকচার, এবং ওই রকম যদি একটা স্কিন যদি তুমি দেখো, আমি তোমাদেরকে বলেই দিতে পারি, তোমরা অভিজ্ঞতার আলোকে পরবর্তীতে বলতে পারবা, ডেফিনেটলি ইটস এ মোটর কার বাম্প ইনজুরি, বাম্পার ইনজুরি, সরি বাম্পার ইনজুরি। মোটর গাড়ির যে বাম্পার আছে, এই বাম্পার ডেফিনেটলি তার টিবিয়ার এখানে এসে সরাসরি আঘাত করছে। এ টিপিক্যাল ফিচার। একমাত্র তখনই ওই হাড্ডি ওই জায়গাটা এরকম 4-5 টুকরা হয়ে যায় এবং স্কিনের ভিতরে ওরকম মাল্টিপল উইকাইমোসিস, ব্রুইজ, ব্লিস্টার এগুলো তৈরি হয়। ফলে মেকানিজম অফ ইনজুরি খুবই জরুরি। এটাও আমি তোমাদেরকে পরবর্তীতে যখন ট্রিটমেন্ট লাইনে যাব তখন তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমি আলোচনা করব এর ভিতরে ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা কিভাবে আলোচনা করতে পারি, কিভাবে আমরা এক্সরে করে এটাকে আইডেন্টিফাই করতে পারি, এবং কিভাবে আমরা এইটা পেশেন্টের ম্যানেজমেন্ট লাইনের দিকে যেতে পারি, এটা আমরা নেক্সট দিন আলোচনা করব। তাহলে আজকে তোমাদেরকে আমি যেটুকুন বললাম একদম ঝড়ের গতিতে 1 মিনিটে যদি আমি একবার একটু রিভাইজ করি, তোমরা জাস্ট আমার সাথে শুনে যাও। বোন ফ্র্যাকচার বলতে বোঝায় একটা সফট টিস্যু ট্রমা, যার ভিতরে বোনসটাও একটু ভেঙে গেছে। বোনস ভাঙা ডেফিনেটলি আছে, বাট ডেফিনেটলি এখানে একটা সফট টিস্যু ট্রমাও আছে। বাট তোমরা যদি লেটেস্ট ইনফরমেশনটা মনে রাখতে না পারো, তাহলে ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দ্য বোন এটা বলতে পারলেও চলবে। টাইপ অফ ফ্র্যাকচার খুবই ইম্পর্টেন্ট, ক্লোজ না ওপেন। মেইন কি পয়েন্ট হচ্ছে ফ্র্যাকচার হেমাটোমা। যদি তোমার কাছে মনে হয় এটা বাইরের বা এক্সটেরিয়র বলতে শুধু বাতাস হলেই হবে, বাতাস ঢুকতে পারে এইরকম একটা ফুটা আছে স্কিনের মধ্যে, কিন্তু আনফরচুনেটলি এই ফুটাটা এক্সরের সাথে কোরিলেট করলে দেখতে পাই একদম এর তলাতেই বোনসটাও ভাঙা, তাইলে আমি এটাকে বলবো ওপেন ফ্র্যাকচার। আর যদি ওভারলাইং বোন স্কিন ইনট্যাক্ট থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ ফ্র্যাকচার। যদি আমার রিডাকশন করার সময় এই হেমাটোমা এক্সপোজ হয়ে যায়, তাহলে সেটাকে বলবো ওপেন রিডাকশন। যদি হেমাটোমা এক্সপোজ না করে আমি বোনের টুকরাটাকে কাছাকাছি আনতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ রিডাকশন। এই যে ফ্র্যাকচারটা অনেকগুলো মাল্টিপল ফ্র্যাকচার, কিন্তু ওভারলাইং স্কিন কন্ডিশন যতই খারাপ দেখুক, স্কিন ইনট্যাক্ট, স্কিনের মধ্যে কোনো ব্রিচ নাই, তার মানে বাইরের বাতাস ওই বোনের টুকরা পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা এখনো খুঁজে পায় নাই, ক্লোজ ফ্র্যাকচার। আর যদি আমরা এখানে দেখি যে বোনের ফ্র্যাগমেন্ট এখানে এক্সপোজ হয়ে গেছে, চোখেই দেখা যাচ্ছে, তাহলে তো অবশ্যই ওপেন ফ্র্যাকচার। আর যদি দেখি যে না, হাড্ডি ভাঙা আছে এক্সট্রাতে, স্কিনের ভিতরেও ব্রিচ আছে স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুর, এবং এই ব্রিজটা ঠিক ওভারলাইন বোন বরাবরই আছে, তাহলে এটা ওপেন ফ্র্যাকচার। কিন্তু যদি স্কিনের ব্রিজ আছে কিন্তু ফরচুনেটলি যেই জায়গা ভাঙা এই স্কিনের ব্রিজটা তার থেকে বহুত দূরে আছে, একই বোনে কিন্তু দূরে আছে, কিন্তু তাইলেও সেটাকে আমরা বলবো ক্লোজ ফ্র্যাকচার। কারণ এই ফ্র্যাকচার হেমাটোমাটা অদূর পর্যন্ত যেতে পারে না। এটা বলা হয় যে ফ্র্যাকচার এন্ডের উপরে খুব বেশি 5 সেন্টিমিটার, নিচে 5 সেন্টিমিটার, এর মধ্যেই হেমাটোমাটা এই ডিস্ট্রিবিউট হয়ে থাকে।
ফলে এই উপরে এতটুকুন জায়গার মধ্যে যদি স্কিন ইনট্যাক্ট থাকে, বাকি পুরো টিবিও যদি এক্সপোজ হয়ে যায়, তাহলেও সেটাকে আমরা বলবো ক্লোজ ফ্র্যাকচার। ফ্র্যাকচার বোন এন্ড অথবা এর ওভারলাইং হেমাটোমা কভারিং সফট টিস্যু যদি ইনট্যাক্ট থাকে, তাহলে সেটাকে বলবো ক্লোজ, না থাকলে সেটাকে আমরা বলবো ওপেন। যদি ফ্র্যাকচার দুই দিকের কর্টেক্স ইনভলভ করে, তাহলে সেটাকে বলবো কমপ্লিট ফ্র্যাকচার। একটা ইনভলভ করবে, আমরা সেটাকে বলবো ইনকমপ্লিট ফ্র্যাকচার। কমপ্লিট ফ্র্যাকচার ডিসপ্লেস হতে পারে, নন ডিসপ্লেস হতে পারে। যদি ফ্র্যাকচার লাইন একটা সিঙ্গেল লাইন হয় এবং বোনটাকে দুইটা ফ্র্যাগমেন্টে কনভার্ট করে, তাহলে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি। সিম্পল সেটাকে আমরা বলবো সিম্পল ফ্র্যাকচার, যেটাকে আমরা তিন ভাগে ভাগ করি, ট্রান্সভার্স, অবলিক অথবা স্পাইরাল। আর যদি একাধিক ফ্র্যাকচার লাইন থাকে, ফলে বোনের ফ্র্যাগমেন্ট মোর দেন দুইটা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কম্বিনেটেড ফ্র্যাকচার। নরমাল বোন একটা সিঙ্গেল লাইন, ট্রান্সভার্স লাইন, দুইটা ফ্র্যাগমেন্ট, ট্রান্সভার্স লাইন আছে অথবা আপ টু 30 ডিগ্রি আছে হরাইজন্টাল থেকে, তাহলে সেটাকে বলবো ট্রান্সভার্স। 30 ডিগ্রি বেশি, অল্প একটু বোন ইনভলভ, অবলিক। 30 ডিগ্রি বেশি কিন্তু একটু বেশি পরিমাণে বোন ইনভলভ, স্পাইরাল। একাধিক ফ্র্যাকচার লাইন, ফলে মোর দেন 2 ফ্র্যাগমেন্ট, তাহলে সেটাকে বলবো কম্বিনেটেড ফ্র্যাকচার। একাধিক ফ্র্যাকচার লাইন কিন্তু মাঝখানে ফ্র্যাগমেন্ট একটা টোটালি একটা আলাদা সেগমেন্ট, যেই সেগমেন্টটার মাধ্যমে প্রক্সিমাল আর ডিস্টালটাকে আবার ইনট্যাক্ট বোনে কনভার্ট করা সম্ভব, তাহলে সেটাকে আমরা বলবো সেগমেন্টাল। বোনের একটা টুকরা আলাদা হয়ে গেছে পার্টিকুলার এমন একটা জায়গায় যেখানে একটা পাওয়ারফুল মাসলের আইদার অরিজিন অথবা ইনসারশন আছে, তাহলে সেটাকে আমরা বলবো এভালশন ফ্র্যাকচার। ফ্র্যাকচার লাইন আছে কিন্তু আমি গ্যাপটা চোখে দেখতে পাচ্ছি না, তাহলে সেটাকে বলবো ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। ফ্র্যাকচার লাইনও দেখতেছি না, কোনো কর্টেক্সও ব্রিচ হয় নাই, কিন্তু একটা জায়গা বাইরের দিকে ফুলে উঠছে, তাহলে সেটাকে বলবো টোরাস ফ্র্যাকচার। একটা কর্টেক্স ভাঙছে, আরেকটা কর্টেক্স ভাঙে নাই, যেটাকে আমরা বলি ইনকমপ্লিট ফ্র্যাকচার। বাচ্চাদের ক্ষেত্রে হলে সেটাকে আমরা বলবো ব্রেন স্টিক ফ্র্যাকচার। হিস্ট্রির মধ্যে এজ খুব ইম্পর্টেন্ট, সেক্স ইম্পর্টেন্ট, মেকানিজম অফ ইনজুরি ইম্পর্টেন্ট। ইয়াং পেশেন্ট দ্রুত জোড়া লাগবে, অ্যাডাল্ট পেশেন্ট মোটামুটি ক্ষমতায় এভারেজ নর্মাল টাইমে জোড়া লাগবে, জেরিয়াট্রিক পেশেন্ট দেরি করে জোড়া লাগবে। ইয়াং পেশেন্ট অপারেশন ছাড়াও প্লাস্টার দিয়ে রাখলেও এটা জোড়া লেগে যাবে। অ্যাডাল্ট পেশেন্ট অপারেশন করতে পারলে ভালো, না করতে পারলে প্লাস্টার দিয়ে ট্রাই করা যাইতে পারে। জেরিয়াট্রিক পেশেন্ট প্লাস্টার দিয়ে জোড়া লাগার সম্ভাবনা খুবই কম, অপারেশনের ফিটনেস নাই, অপারেশন করতে গেলে রোগী অপারেশন টেবিলেই মরে যাবে একমাত্র তখনই আমরা পেশেন্টটাকে অপারেশন ছাড়া জোড়া লাগানোর চেষ্টা করব। আদারওয়াইজ জেরিয়াট্রিক পেশেন্ট আমরা সাধারণত অপারেশন করে জোড়া দিব, এই জন্য আমার এজ খুব ইম্পর্টেন্ট। সেক্স মেল প্রিডমিনেন্স হবে যদি পেশেন্ট ইয়াং হয়, ফিমেল প্রিডমিনেন্স হবে যদি পেশেন্ট ওল্ড এজ হয়। মেকানিজম অফ ইনজুরি খুবই ইম্পর্টেন্ট। অল্প আঘাতে ভেঙে গেছে, সেক্ষেত্রে আমি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কথা চিন্তা করব। বোন টুকরা টুকরা হয়ে গেছে, উপরে স্কিন লাইন ইনট্যাক্ট নাই, ভেঙে গেছে, আলাদা ব্রিচ হয়ে গেছে অথবা মাল্টিপল ব্রুইজ তৈরি হয়েছে, তাহলে ডাইরেক্ট ব্লো এর কথা চিন্তা করব। ইম্প্যাক্ট হয়ে গেছে, তাহলে উপর থেকে খাড়া লাফ দিছে, একতলা বা দোতলা থেকে লাফ দিয়ে পড়ছে, হাড্ডিটা ভাঙলেও নড়ে যাওয়ার সময় পায় নাই, তার আগেই চাপ খেয়ে একটা ভিতরে ঢুকে গেছে। এই কারণে মেকানিজম অফ ইনজুরিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আগামী শনিবার দিন আবার দেখা হবে, আমরা এর পরের অংশটুকু তখন আলোচনা করব। অর্থোপেডিক ইনজুরি বাকি ক্লিনিক্যাল কি কি জিনিস দেখতে হবে, এবং শেষ 3 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব ওপেন আর ক্লোজ ফ্র্যাকচারের ম্যানেজমেন্টে আমরা আসলে কি কি জিনিস দেখতে পাই। ঠিক আছে, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। চ্যাট বক্সে যদি কেউ কোনো কোশ্চেন লেখে, তাহলে আমাকে একটু কষ্ট করে কোশ্চেনগুলো পরবর্তীতে আমার গ্রুপে ট্রান্সফার করে দিও, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি অ্যানসার দিয়ে দিলে যে কোশ্চেনটা করছে তাকে আবার তোমরা লিখে দিয়ে দিতে পারবে। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল, আমি কি করব নাকি নেক্সট ক্লাসে? তোমার তো এখনই করার সুযোগ আছে, বলো। জি স্যার। স্যার আমার টোরাস ফ্র্যাকচার নিয়ে একটু কোশ্চেন ছিল, এটা কি বড়দেরও হয় না, নাকি কখনোই শুধু না। বাচ্চা? টোরাস ফ্র্যাকচার চিলড্রেনের মধ্যে শুধু টডলার এজ 1.5 থেকে 3 বছর বয়স এর মধ্যেই হয়। স্যার তাহলে এক টাইপের ফ্র্যাকচার আছে যে মনে করেন যে মাইল্ড ফ্র্যাকচার হলো রিবস বা কিছু, ওই ক্ষেত্রে মনে হলো যে আশেপাশের যে সারাউন্ডিং মাসেলস আছে, মাসেলসের সাপোর্টের কারণে খুব একটা ডিসপ্লেস হলো না, এটা হচ্ছে নিজে নিজে হিল হয়ে ক্যালাস হয়ে এরকম একটা ডিফর্মিটি হয়, ওইটাকে আমরা তাহলে কিসের মধ্যে ফেলবো? না, ওটা তো ক্যালাস হয়ে হিলিং এর মাধ্যমে একটা ডিফর্মিটি তৈরি করছে। আর আমি তোমাকে টোরাস বলতেছি, আঘাত পেয়ে এখন এক্সরে করছি, এখনই আমি ফুলে ওঠাটা দেখতে পাচ্ছি, তাহলে তখন এটাকে আমরা বলবো টোরাস। হ্যাঁ, ইনস্ট্যান্ট, এই মুহূর্তে। আর তুমি যেটা কথা বলছো এটা হচ্ছে ভাঙছে, জোড়া লাগছে, এখন এখানে এটা ফুলে গোল টোপর হয়ে বসে রয়েছে, প্রায় ধরতে পারো সেটা প্রায় 2-3 মাস পরের ঘটনা, তখন আর এই টোরাস কিছু বলা যাবে না।
টোরাস একমাত্র চিলড্রেনের পেডিয়াট্রিকে টডলার এজেই পাওয়া যায়, আর কোনো এজে পাওয়ার মানে কোনো সুযোগই নেই। জি স্যার, ধন্যবাদ স্যার, কনফিউশন ছিল এটা একটু। ওকে স্যার, ওকে, তাহলে সবার জন্য আচ্ছা। খোদা হাফেজ, আগামী শনিবার আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।